শিক্ষা মানুষ তৈরি করে, স্বামী বিবেকানন্দ। নমস্কার বন্ধুরা, আমি রাহুল আপনাদের সঙ্গে এসে পড়েছি এক নতুন ক্লাসের সাথে। আপনারা আছেন আমার সাথে ম্যাথস এক্সট্রা ক্লাসেস। তো আমরা এই ক্লাসে শিখব কি নতুন এক পদ্ধতি। দেখা যাক সেটা কি করি। এটা আমার প্রথম ক্লাস হবে। আচ্ছা, তো সবাই হেডিং লাগিয়ে নাও, নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেমের বেসিক ধারণা যেটা হয় সেটা তোমাদেরকে বলে রাখি। নাম্বার সিস্টেমের বেসিক ধারণাটা সবারই মধ্যে থাকতে হবে যে নাম্বারকে যেটা দিয়ে রিপ্রেজেন্ট করে, মানে ধরো কোনো একটা নাম্বার যেটা দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি সেটাই নাম্বার সিস্টেমের মধ্যে পড়বে। তাহলে নাম্বার সিস্টেমের টোটাল 4টে ভাগে বিভক্ত হয়। সেটা হচ্ছে টোটাল 4টে ভাগে বিভক্ত হয়ে থাকে। দেখা যাক সেই 4টে ভাগ কী কী। হেডিং লাগিয়ে নাও, নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের সেই 4টি ভাগ হলো ডেসিমেল সিস্টেম, সেকেন্ড ভাগ হলো বাইনারি সিস্টেম, থার্ড ভাগ হলো অক্টাডেসিমেল সিস্টেম, অ্যান্ড ফোর্থ হলো হেক্সাডেসিমেল সিস্টেম। ঠিক আছে, বাইনারি ডেসিমেল সিস্টেমকে দেখো। বাইনারি ডেসিমেল সিস্টেম কি বললাম? নাম্বার সিস্টেম প্রধানত 4টি ভাগে বিভক্ত। যে নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করব সেই নাম্বারটা কোন সিস্টেমের মধ্যে পড়বে সেটা আমরা দেখব। আচ্ছা, বেসিক্যালি মানে সত্যি কথা বলতে নাম্বার সিস্টেম কাকে, এই যেটা বিশ্লেষণ করছি সেটা একটা নাম্বার, তাকে কীভাবে রিপ্রেজেন্ট করব সেটাই হচ্ছে নাম্বার সিস্টেম। একটা নাম্বার তাকে কিভাবে রিপ্রেজেন্ট করব সেটাই হচ্ছে পুরোটা নাম্বার সিস্টেম। তাহলে ডেসিমেল নাম্বার সিস্টেমে কী কী নাম্বার আছে দেখিনি একবার। ডেসিমেল নাম্বার সিস্টেমের নাম্বার আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অ্যান্ড 9। তাহলে টোটাল নাম্বার কতগুলো হয়ে গেল? 1 থেকে 9 পর্যন্ত 9টা, আর 0কে সাথে নিয়ে 10টা। তাহলে টোটাল নাম্বার হয়ে গেল 10টা। তাহলে এর যে বেস দেওয়া হয়, বেস এইটা হচ্ছে আমার 10। তাহলে এর বেস এরকমভাবে লিখবো, বেস 10। নাম্বারটা এখানে লিখবো, বেস 10। বাইনারি সিস্টেমে 0 আর 1 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। 0 আর 1 দ্বারা রিপ্রেজেন্ট করা হলে তাহলে বেস কত হবে? বেস হয়ে যাবে আমার 2। অক্টাডেসিমাল সিস্টেমে যে নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সেটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6 অ্যান্ড 7। তাই এর বেস হয়ে যায় 8। কেন? 0 to 7 পর্যন্ত 7টা সংখ্যা, আর 0 একটা, টোটাল 1 থেকে 7 পর্যন্ত 7টা সংখ্যা, আর 0 একটা, তাহলে টোটাল 8টা সংখ্যা। আর হেক্সাডেসিমেলে শুরু হয় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেন A, B, C, D, E অ্যান্ড F দ্বারা। তাহলে টোটাল 1, 2, 9 অ্যান্ড 0, 10, 11, 12, 13, 14, 15, 16, টোটাল তাহলে 16 নাম্বার। তার জন্য হেক্সাডেসিমেল, এই জন্য দেখো অক্টা, 8 ফর অক্টা। এর বেস হয়ে যাবে আমার 16।
ঠিক আছে। বেসিক্যালি নাম্বার সিস্টেমে এখানে আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমটাকে জানলেই হবে। বাইনারি সিস্টেম, অক্টাডেসিমেল সিস্টেম অ্যান্ড হেক্সাডেসিমেল সিস্টেম আমাদের না জানলেও হবে, ঠিক আছে। তো আচ্ছা, বেসিক্যালি তোমরা যদি কম্পিউটার শিখে থাকো তাহলে বাইনারি সিস্টেমটা জেনে থাকবে। বাইনারি সিস্টেমটা কম্পিউটারে খুব বেশি কাজে লাগে, 0 1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয় বাইনারি সিস্টেমকে। আমরা শুধু জানবো ডেসিমেল সিস্টেম। ডেসিমেল সিস্টেম কীরকম দেখতে হয় সেই ব্যাপারটা আমরা পুরোটা নজর রাখবো, ঠিক আছে। আচ্ছা, ডেসিমেল সিস্টেম, ধরো আমি একটা নাম্বার বললাম, এই যে একটা নাম্বার বললাম 5 2 3, 5 2 3। এই নাম্বারটা বেসিক্যালি ডেসিমেল সিস্টেমে রয়েছে। ডেসিমেল সিস্টেমে এই নাম্বারটা দেখো, এই 5 2 3 যে নাম্বারটা আসবে, সেই নাম্বারটা আসবে দেখো এখানে, এটা হয়ে যাবে একক স্থানাঙ্কের সংখ্যা, দশক স্থানাঙ্কের সংখ্যা এবং শতক স্থানাঙ্কের সংখ্যা। আরও যদি নাম্বার থাকে তাহলে সেটাও আমি লিখতে পারবো। এটা যদি থাকতো শুধুমাত্র 7, তাহলে আমি এটাকে বলতাম হাজারের ঘরের সংখ্যা। আচ্ছা, এটা যদি ইংলিশে লিখে থাকি তাহলে यूनिट प्लेस, 10 प्लेस, 100 प्लेस एंड 1000 प्लेस। ठीक है, यहाँ पे 2 चीज़ जानना बहुत ज़रूरी है। अच्छा, দুটো জিনিস জানবো খুব ভালোভাবে। দেখো সেটা কি, সেটা হয়ে যাচ্ছে ফেস ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু। তাহলে ফেস ভ্যালু কাকে বলবো আর প্লেস ভ্যালু কাকে বলবো? দেখো, ফেস মানে এই যে আমার ফেস দেখতে পাচ্ছ না? এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছ ফেসটা। এই যে ফেস মানে শুধু ফেসটা, ফেস মানে শুধু যদি ফেসটা হয় তাহলে ফেস ভ্যালু অফ 3 আমি যদি নর্মালি লিখতে চাই এরকম যে ফেস ভ্যালু অফ 3, তাহলে সেই রেজাল্টটা কত হয়ে যাবে? শুধুমাত্র কত হবে? শুধুমাত্র 3। আচ্ছা, এরপরে যদি বলি ফেস ভ্যালু অফ 2, তাহলে এই নাম্বারটা কত দাঁড়াবে? নাম্বারটা এসে দাঁড়াবে 2। ফেস ভ্যালু অফ কত আছে? 5। ফেস ভ্যালু অফ যদি 5 বলতে থাকি তাহলে সেই নাম্বারটা কত এসে দাঁড়াবে? শুধুমাত্র 5। অ্যান্ড ফেস ভ্যালু অফ 7 যদি আমি ডিসকাস করি তাহলে সেটা দাঁড়াবে শুধুমাত্র আমার 7। বোঝা গেছে? ফেস ভ্যালু মানে সেই ভ্যালুটাই এসে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, প্লেস ভ্যালু মানে হচ্ছে প্লেস মানে স্থান বোঝাতে গেলে দেখো, এটা 3 যেটা রয়েছে সেটা কি রয়েছে? এককের স্থানে বা ইউনিট প্লেসে রয়েছে। 2 যেটা রয়েছে সেটা 10 প্লেসে রয়েছে। 10, তাহলে 10 হলে 10 মাল্টিপ্লাই হয়ে যাবে। 5 100 প্লেসে মানে শতক প্লেসে, শতক মানে 100 গুণ হয়ে যাবে। 7 হাজার প্লেসে আছে বা 1000 প্লেসে আছে, তাহলে 1000 মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এটা যদি আমি লিখি, দেখো প্লেস ভ্যালু অফ 3, তাহলে প্লেস ভ্যালু অফ 3 কত হয়ে যাবে? ইউনিট প্লেস তো, তাহলে 3 × 1 মানে হয়ে যাবে আমার 3। ঠিক আছে, কিন্তু যেহেতু ইউনিট প্লেস আছে, ইউনিট মানে 1, তাই 3 × 3। আচ্ছা, প্লেস ভ্যালু অফ 2 কত হবে? দেখো, প্লেস ভ্যালু অফ 2 হয়ে যাবে আমার কত? 2 প্লেস ভ্যালু 2 কোন পজিশনে আছে? দশক অবস্থানে বা 10 পজিশনে। তাহলে 2 × 10 সমান হয়ে গেল আমার 20। বোঝা গেছে? এবার প্লেস ভ্যালু অফ 5 যদি আমি বের করতে চাই তাহলে 5 কোন প্লেসে রয়েছে? 100 প্লেসে বা শতক স্থানে। তাহলে স্থানটা দেখবো অ্যাকচুয়ালি। তাহলে প্লেস ভ্যালু অফ 5 কত হয়ে যাবে? 5 শতক স্থানে, শতক গুণ হয়ে যাবে বা 100 স্থানে 100 মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে
তাহলে হয়ে যাবে আমার 500। বোঝা গেছে? প্লেস ভ্যালু অফ 7, প্লেস ভ্যালু অফ 7 কত আসবে দেখো, প্লেস ভ্যালু অফ 7 আমার কত আসবে, 7 কত নম্বর স্থানে রয়েছে, 1000 নম্বর স্থানে, 10 প্লেসে। তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে 7 ইন্টু 10 বললাম, 1000 প্লেসে রয়েছে, 1000 স্থানে রয়েছে, তাহলে 1000 গুণ হয়ে যাবে, 1000 গুণ হয়ে গেলে তাহলে রেজাল্টটা কত হবে, 7000। ঠিক আছে, বোঝা গেছে এই পর্যন্ত? তাহলে বোঝা যদি যায় তাহলে এটা এই পর্যন্তই থাক, তারপরের ব্যাপারটা আমি পুরো বোর্ড ক্লিয়ার করে বোঝাচ্ছি। ঠিক? কোনো অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। দেখো, নাম্বার সিস্টেম কাকে বলবো? নাম্বার সিস্টেম হচ্ছে সেটা যে কোনো নাম্বারকে রিপ্রেজেন্ট কীভাবে করছি, সেটাই হচ্ছে নাম্বার সিস্টেম। তাহলে নাম্বার সিস্টেম বেসিক্যালি 4টে ভাগে বিভক্ত। বোঝা যাচ্ছে? 4টে ভাগ হচ্ছে ডেসিমেল সিস্টেম, বাইনারি সিস্টেম, অক্টাডেসিমেল সিস্টেম অ্যান্ড হেক্সাডেসিমেল সিস্টেম। এখানে দেখো, ডেসিমেল সিস্টেমে যে নাম্বারগুলো দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সেটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে টোটাল কতগুলো নাম্বার? 0 থেকে 9 পর্যন্ত 9টা, আর 0 একটা 10টা। তাহলে এর বেস হয়ে যাবে 10। মানে এই নাম্বারটা যখন কোনো নাম্বার রিপ্রেজেন্ট করবো না, দেখো যেরকম হচ্ছে, ধরো এই যে আমি যেটা বললাম 7523, এই নাম্বারটা হচ্ছে ডেসিমেল সিস্টেমের নাম্বার। তাহলে এই নাম্বারটাকে আমি লিখবো 7523, এটা বেস যদি আমি 10 দিয়ে দিই তাহলে আমার কোনো বুঝতে অসুবিধা নেই যে এটা ডেসিমেল সিস্টেমের নাম্বার, এটা ডেসিমেল সিস্টেমের নাম্বার। বোঝা গেছে? নেক্সট হচ্ছে বাইনারি সিস্টেম। বাইনারি সিস্টেম দুটো ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, তার জন্য ওর বেস 2। অক্টাডেসিমেল সিস্টেমে যে নাম্বারগুলো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। তাহলে টোটাল নাম্বার হচ্ছে 8, তাই বেস 8। আচ্ছা, হেক্সাডেসিমেল সিস্টেমে যে নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করবো এই কয়েকটা ডিজিট দিয়ে, সেটাকে বলবো হেক্সাডেসিমেল সিস্টেমে রয়েছে। তাহলে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10খানা নাম্বার, A টু F পর্যন্ত টোটাল 6খানা নাম্বার, তাহলে টোটাল বেস হয়ে যাবে 16। মানে হেক্সাডেসিমেলে একটা নাম্বারকে যখন বলবো তখন এই কটা ডিজিট দিয়েই বলবো। স্যার একই রকমভাবে অক্টাডেসিমেলে এই কটা ডিজিট দিয়ে বলতে হবে, একই রকমভাবে বাইনারি সিস্টেমে এই দুটো ডিজিট দিয়েই বলবো, আর একই রকমভাবে ডেসিমেল সিস্টেমে এই 10টা ডিজিট দিয়ে বলবো। তারপরে বললাম এই ডেসিমেল সিস্টেমে কোনো নাম্বার যদি এরকম থাকে 7523, তাহলে এর অবস্থানগুলো কীরকম? একক স্থানে 3 রয়েছে, দশক স্থানে 2 রয়েছে, শতক স্থানে 5 রয়েছে, হাজার স্থানে 7 রয়েছে। তাহলে যদি থাকে তাহলে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে ফেস ভ্যালু আর একটা হচ্ছে প্লেস ভ্যালু। তাহলে ফেস ভ্যালু কাকে বলবো? এই যে ফেস, এটা হচ্ছে ফেস ভ্যালু। তো ফেস ভ্যালু মানে হচ্ছে যেই স্থানে যেই নাম্বারটা রয়েছে সেই স্থানে সেই ভ্যালুটাই। মানে 3 যদি জানতে চাই যে 3-এর ফেস ভ্যালু কত হবে, তাহলে 3ই দাঁড়াবে। 2-এর ফেস ভ্যালু কত হবে, তাহলে 2ই দাঁড়াবে। 5-এর ফেস ভ্যালু কত হবে, তাহলে 5ই দাঁড়াবে। আর 7-এর ফেস ভ্যালু কত হবে, সেটা আমার 7ই রিপ্রেজেন্ট করবে। এখানে তাহলে প্লেস ভ্যালু কাকে বলবো? প্লেস মানে হচ্ছে যেটা স্থান কাল পাত্র, যেটা বলে না যে স্থান কাল পাত্র মেনে সব কিছু বিবেচনা করো, সেই স্থান প্লেস ভ্যালু। তাহলে 3 কোন অবস্থানে রয়েছে, কোন স্থানে রয়েছে? এককের স্থানে। এককের স্থানে যদি থাকে তাহলে 1 মানে হচ্ছে ইউনিট বা 1, তার জন্য 1 গুণ হয়েছে। 2 কোন স্থানে রয়েছে? দশকের স্থানে। দশক মানে হচ্ছে 10, তাই 10 গুণ হয়েছে। 5 কোন স্থানে রয়েছে? শতকের স্থানে। শতক মানে 100, তাই 100 গুণ হয়েছে। 7 কোন স্থানে রয়েছে? হাজারের স্থানে। হাজার মানে 1000, তাই 7 দিয়ে 1000 গুণ হয়েছে, তাহলে 7000। বোঝা গেছে? এটা কপি করে নাও। নেক্সট আমরা পরেরটা টপিকটাতে চলে যাব। আচ্ছা, এর পরে চলে আসবো আমরা নাম্বার সিস্টেমকে। দেখো, হেডিং দিয়ে দাও, ক্লাসিফিকেশন অফ নাম্বার।
আচ্ছা, দেখো নাম্বারকে প্রথম কথা আমরা যেভাবে ভাগ করতে পারি সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার যদি কারো জানা না থাকে কোনো অসুবিধা নেই, আর যদি জানা থাকে তাহলে ঠিক আছে, ক্লাস 11-এ আমরা পড়ব। কমপ্লেক্স নাম্বারকে জেড এক্স প্লাস আই ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই আই আর সাথে নিয়ে কমপ্লেক্স নাম্বার তৈরি হয়। কমপ্লেক্স নাম্বারের বাংলা নাম হচ্ছে জটিল সংখ্যা। না জানলেও হবে, খুব একটা ইম্পর্টেন্ট নেই। কমপ্লেক্স নাম্বারকে দুভাগে ভাগ করা হয়। সেটা জানবো যে কী কী ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রিয়েল নাম্বার, আরেকটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। ঠিক, রিয়েল নাম্বার মানে হচ্ছে বাস্তব সংখ্যা, আর ইমাজিনারি নাম্বার মানে হচ্ছে অবাস্তব সংখ্যা। রিয়েল নাম্বার তোমরা সাধারণত পড়ে থেকেছো, ওই বাস্তব লাইনের রেখাটা যেটা হয়, এই যে আমি একবার মনে করিয়ে দিই, বাস্তব লাইনের রেখাটা ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে আমার 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, কন্টিনিউ চলতে থাকবে এরকম করে ইনফিনিটি পর্যন্ত। আর এদিকে হয়ে যায় -1, -2, -3, -4, -5, কন্টিনিউ চলতে থাকবে এদিকে। এইটা হচ্ছে বাস্তব লাইন বা বাস্তব সংখ্যাকে এইভাবে, এই লাইনের উপর যা যা সংখ্যা দেখতে পাবো সেগুলো সবই হচ্ছে আমার বাস্তব সংখ্যা। ঠিক আছে। আর ইমাজিনারি নাম্বার কোনগুলো? ইমাজিনারি নাম্বার হচ্ছে এই যে রুট আন্ডার আই দিয়ে যে নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করা হবে, এই রুট আন্ডার -1 মানেই হচ্ছে আই। এই নাম্বার দিয়ে যে সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করা হবে সেগুলোই হয়ে যাবে আমার ইমাজিনারি নাম্বার। ঠিক আছে। ইমাজিনারি নাম্বার খুব একটা দরকার নেই আমাদের, শুধু মনে রাখবে যে আই সমান রুট আন্ডার -1। আই সমান যদি রুট আন্ডার -1 হয় তাহলে আমি বলতে পারবো আই স্কোয়ার সমান -1। এই জিনিসটা প্রচুরবার কাজে লাগবে, আই স্কোয়ার সমান -1, এটা প্রচুরবার আমরা ব্যবহার করব, আই স্কোয়ার = -1। তাহলে বাস্তব লাইনটা তো সংখ্যাটা বোঝা গেছে, বাস্তব লাইনটা বোঝা গেছে। যদি বোঝা যায় তাহলে এখানে দেখো, এটা মুছে দিই। তাহলে এখানে দেখো বাস্তব সংখ্যাকে আবার দুভাগে ভাগ করতে পারবো। বাস্তব সংখ্যাকে আমরা আবার দুভাগে ভাগ করব। দেখো, একটা হচ্ছে ডেসিমেল নাম্বার, আরেকটা হচ্ছে ইন্টিজার। ডেসিমেল নাম্বার মানে হচ্ছে এই যে দশমিক দিয়ে যেটা থাকবে, দশমিক সংখ্যা। আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বা আরেকটা নামে বিভক্ত করতে পারবি, এটা খণ্ড সংখ্যা। এটা অখণ্ড সংখ্যা। বোঝা গেল?
তাহলে এই দুটো জিনিসই খুব ইম্পর্ট্যান্ট, ডেসিমেল নাম্বার আর ইন্টিজার নাম্বার। ডেসিমেল নাম্বার কীরকম দেখতে হবে? ডেসিমেল নাম্বার দেখতে হবে যেগুলো দশমিকে থাকবে, এই যেমন যেরকম হচ্ছে 2.57, 3.333, 2.729, এইগুলো হচ্ছে আমার দশমিক সংখ্যা। আর পূর্ণ সংখ্যা এগুলো হবে -1, -2, -100, 101, এগুলো হচ্ছে ইন্টিজার। তাহলে আমি দেখো এটা তো বাস্তব সংখ্যারই একটা পার্ট, দুটো পার্ট। তাহলে বাস্তব সংখ্যাকে যে লাইনটা বললাম তোমরা যদি একটু ভেবে দেখো, বাস্তব সংখ্যার যে লাইনটা আমরা বললাম, দেখো বাস্তব সংখ্যার লাইনটা আমি কি বললাম? ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি, অ্যাকচুয়ালি -ইনফিনিটি টু +ইনফিনিটি। এটা হচ্ছে আমার 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা কন্টিনিউ চলতে থাকবে এরকম করে 6, 7, 8, 9, 10, শেষ নেই, কোনো শেষ নেই। আর বাঁ দিকে কত পড়ে থাকবে দেখো, -1, -2, -3, -4, -5, এটা কন্টিনিউ চলতে থাকবে। বোঝা যাচ্ছে? তাহলে সেটা যদি হয়, যেই নাম্বারগুলো আমি দেখালাম দেখো 1, 2, 3, 4, 5 করে, সেই নাম্বারগুলো হয়ে যাবে আমার ইন্টিজার। আর বাঁ দিকে যেগুলো থাকবে সেগুলো সেম ইন্টিজার, আচ্ছা নেগেটিভ ইন্টিজার। আচ্ছা বাকি এই 0 আর 1-এর মধ্যে তো নাম্বার একটা থাকবেই, যে 0.75, বা 3 আর 4-এর মাঝে একটা নাম্বার থাকলো 3.57, এই নাম্বারগুলো হয়ে যাবে দশমিক নাম্বার। তাহলে দেখো বাস্তব সংখ্যাকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ডেসিমেল নাম্বার, একটা হচ্ছে ইন্টিজার নাম্বার। তাহলে ডেসিমেল নাম্বার, ইন্টিজার নাম্বার এই বাস্তব লাইন থেকে পেয়ে যাচ্ছে, আর বাস্তব লাইনের উপর যে সমস্ত নাম্বার থাকছে, সেই সমস্ত সংখ্যা থাকছে, সেই সমস্ত সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। বোঝা গেছে? আচ্ছা তাহলে এরপরে দেখো যেটা নিয়ে আমরা বেসিক্যালি ডিসকাস করব, সেটা হয়ে যাবে সেটা দেখো ডেসিমেল সংখ্যা আর ইন্টিজার দুটোকেই আবার দুই করে বিভক্ত হয়। তাহলে প্রথমে ডেসিমেল সংখ্যাটাকে বলে দিই। আচ্ছা প্রথমে ইন্টিজারকে বলে দিই, ইন্টিজারটা একটু ছোট আছে, বোঝাতে সুবিধা হবে, তাই ইন্টিজারটা আগে বলে দিচ্ছি। দেখো ইন্টিজার আমি যেই দেখলাম বাস্তব লাইনের ওপর, একটা হচ্ছে 1, 2, 3, 4 করে যাচ্ছে, ধনাত্মক ইন্টিজার হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। আর যেহেতু -1, -2, -3 করে আসছে, সেটা হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর 0, 0-র মতো পড়ে থাকবে। তাহলে এটাকে আবার আমরা 3 ভাগে বিভক্ত করব। একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার, আর এটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেটা কিনা হলো পজিটিভ ইন্টিজার। আরেকটা পড়ে থাকলো 0। দেখো আমি যখন বাস্তব লাইনটা টেনেছিলাম তখন 0কে মাঝে রেখেছিলাম, তারপর 1, 2, 3, 4, 5 করে শুরু করেছিলাম। যেগুলো 1, 2, 3, 4, 5 সেগুলো তো ধনাত্মক ছিল, তাই ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার। আর যেগুলো ঋণাত্মকে ছিল, মানে নেগেটিভ -1, -2, -3 করে যেগুলো ছিল, সেগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার। 0কে কিছুই বলা হয় না, না ধনাত্মক না ঋণাত্মক। তাহলে 0 নিজের মতো করে থেকে গেছে, যে গোল্লা, রসগোল্লা, ওই জন্য 0 নিজের মতো করে থেকে গেছে। ঠিক আছে, এবার এখানে দেখো ডেসিমেল সিস্টেমকে আবার দুভাগে বিভক্ত করা হয়। ডেসিমেল সিস্টেমকে যে দুভাগে বিভক্ত করা হয় সেটা হলো, লিখে ফেলি, সেটা হলো, একটা হলো, আচ্ছা ডেসিমেল নাম্বার সিস্টেমকে দুভাগে বিভক্ত, সেটা হচ্ছে একটা হচ্ছে রেশনাল আর একটা হচ্ছে ইরেশনাল। একটা হচ্ছে রেশনাল নাম্বার, একটা হচ্ছে ইরেশনাল নাম্বার।
রেশনাল নাম্বার মানে হচ্ছে মূলদ সংখ্যা, আর ইরেশনাল নাম্বার মানে হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, ওকে। আচ্ছা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এইগুলো এই রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বারের আরও দু একটা নাম আছে, দেখো এটাকে বলে রিপিটিং অ্যান্ড নন রিপিটিং নাম্বার। নাম্বারকে এইভাবে লিখে ও রিপিটিং নাম্বার, নন রিপিটিং নাম্বার। তাছাড়া আরেকটা বলা যেতে পারে রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার, আরেকটা বলা যেতে টার্মিনেট নন টার্মিনেটিং নাম্বার, টার্মিনেটিং ডেসিমেল নন টার্মিনেটিং ডেসিমেল, এটাও বলা যেতে পারে। আচ্ছা লেখা জায়গা মনে হচ্ছে হবে কি হবে না সেটাই মনে হচ্ছে হয়ে যাবে, দেখা যাক। বোঝা গেল? যে সমস্ত নাম্বার যদি পি বাই কিউ ফর্মে লেখা যায়, পি বাই কিউ, যেখানে পি আর কিউ হলো আমার ইন্টিজার অ্যান্ড বা এবং বলতে পারো এবং কিউ নট ইকুয়ালস টু 0, কিউ 0 হওয়া যাবে না, সেই নাম্বারগুলো হচ্ছে আমার মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কোনগুলো? যেগুলো অমূলদ সংখ্যা হবে না সেই সংখ্যাগুলোই হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এখানে দেখো অমূলদ সংখ্যা সেইগুলোই হবে যেগুলো দেখো তার কোনো শেষ নেই, মানে 1.345672235123962530785, কারণ বোর্ড নেই বলে, বোর্ডে জায়গা নেই বলে আমি লিখতে পারলাম না। নাহলে এই সমস্ত নাম্বারগুলোকে বলবো অমূলদ সংখ্যা। মানে এই যে 1 পয়েন্ট দিয়ে শুরু হয়েছে এর কোনো শেষ নেই, যখন এরকম নাম্বার পাবো তখন এই নাম্বারগুলোকে বলবো অমূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা কোনগুলো বলবো? যেগুলো শেষ হয়ে যাবে, মানে 1.235। দেখো এগুলোকে কেন বলতে পারবো? এগুলোকে বলতে পারবো এই যে দশমিক যদি তুলতে চাই, দশমিক যেই তুলবো নিচে 1, যেহেতু দশমিকের পরে 3টে সংখ্যা রয়েছে তাহলে 3টে 0 হয়ে যাবে। তাহলে এই সংখ্যাটা কত হয়ে গেল? 15235 ডিভাইডেড বাই 1000। তাহলে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, তাই এই সংখ্যাটা হয়ে যাবে আমার মূলদ সংখ্যা। ঠিক আছে, এই সংখ্যাটাকে পি বাই কিউ আকারে লেখা যাবে না, তাই এই সংখ্যাটা হয়ে যাবে আমার অমূলদ সংখ্যা। আচ্ছা কারো কোশ্চেন হতে পারে এই সংখ্যাগুলো কি তাহলে অমূলদ সংখ্যা? এই সংখ্যাগুলো কি অমূলদ সংখ্যা? দেখো এখানে কোথায় দেখায়, বোর্ড তাহলে মুছতে হবে, নাহলে দেখানো যেতে পারে। এদিকে দেখো এই জায়গাটাতে দেখায়, যেরকম হচ্ছে দেখো 0.765 কন্টিনিউ চলতে আছে। তাহলে এই নাম্বারটাকে বেসিক্যালি আমরা লিখতে পারবো 0.765 মাথায় বার, মানে 765 রিপিট করছে। এই যে আমি বলেছি না রিপিটিং নাম্বার, রিপিট যদি করে
তাহলে সেই নাম্বারটাকে আমি মূলত সংখ্যা বলতে পারি। রিপিট যদি করে তাহলে আমি সেই সংখ্যাকে মূলত সংখ্যা বলতে পারি। রিপিট করলে আমি দেখো কীভাবে লিখবো, এই নাম্বারটা কীভাবে লিখতে পারি। তাহলে আমি প্রথম কথা এখানে ধরে নিলাম যে x সমান 0.765 আর জায়গা নেই বলে লিখলাম না। তাহলে দেখো কতগুলো নাম্বার রিপিট করছে, তিনটে নাম্বার তো। তাহলে একের পেছনে 3টে জিরো দিয়ে উভয় পক্ষে গুণ করব। তাহলে একের পেছনে 3টে জিরো দিয়ে উভয় পক্ষে গুণ করব। এখানে গুণ করলাম একের পেছনে 3টে জিরো, এক্সের সাথে গুণ করলাম, তাহলে 1000x হয়ে গেল। এটার সাথে যদি গুণ করি 0.765 কন্টিনিউ চলছে ইন্টু 1000 যদি গুণ করি তাহলে কি হবে? গুণ করলে দেখো 3টে সংখ্যা এইদিকে সরে যাবে, দশমিকটা 3টে সংখ্যা সরে যাবে, মানে 765 সরে গেল, তারপরে আবার দশমিক দিয়ে 765 কন্টিনিউ চলতে থাকবে। তাহলে এর পরের লাইনে যেটা লিখতে পারবো যে 1000x সমান 765 প্লাস 0.765 কন্টিনিউ চলতে আছে। বোঝা গেছে কেন 765 দশমিক এই রেজাল্টটাকে আমি আলাদাভাবে ব্রেক করে দিয়েছি, আর দশমিকটা 786কে এখানে 765কে এখানে রেখে দিয়েছি। তাহলে পরের লাইনে হয়ে যাবে 1000x ইজ ইকুয়ালস টু 765 প্লাস এই রেজাল্টটাই তো আমার x ছিল, দেখো এই রেজাল্টটাই তো আমার x, তাহলে এই রেজাল্টটা আমার x হয়ে গেল। বোঝা গেল? এই রেজাল্ট আমার x হয়ে গেল। নেক্সট তাহলে পরের লাইনে দেখো কি লিখতে পারবো, এই xকে যখন এই লেফট সাইডে আনবো তাহলে 1000x মাইনাস x, তাহলে 765। নেক্সট লাইনে হয়ে যাবে তাহলে আমার 999x ইজ ইকুয়ালস টু 765, তাহলে x ইজ ইকুয়ালস টু হয়ে যাবে 765 ডিভাইডেড বাই 999। তাহলে এই নাম্বারটাকে আমি লিখতে পারছি p বাই কিউ আকারে লিখতে পারছি। p আর q দুটোই হচ্ছে পূর্ণ সংখ্যা, দেখো, তাই এটা হয়ে যাবে আমার এই সংখ্যাটা হয়ে যাবে আমার মূলত সংখ্যা, আর বাকি যেগুলো হবে সেগুলো হয়ে যাবে আমার অমূলত সংখ্যা। বোঝা গেছে? আচ্ছা, মূলত সংখ্যা অমূলত সংখ্যা আরেকটা ডেফিনেশন জানা খুবই দরকার। যদি আচ্ছা এই পুরো এই জিনিসটা কপি করে নাও, তারপর আমি বলছি পুরো ব্যাপারটা আরেকবার। মূলত সংখ্যা অমূলত সংখ্যার ব্যাপারটাই আমি আলোচনা করব। তাহলে আমরা ছিলাম কোথায়? রেশনাল নাম্বার অ্যান্ড ইরেশনাল নাম্বারের ওখানে। রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার কোনগুলোকে রেশনাল আর ইরেশনাল বললাম? যে সংখ্যাগুলোকে টার্মিনেট হবে বা পি বাই কিউ আকারে লিখতে পারবো সেগুলো হচ্ছে আমার মূলত সংখ্যা। যেগুলো পি বাই কিউ আকারে লিখতে পারবো না বা টার্মিনেট হবে না, বা যেই নাম্বার 1 পয়েন্ট কন্টিনিউ চলতে থাকবে দশমিকের পর, সেই সংখ্যাগুলো হয়ে যাবে আমার অমূলত সংখ্যা। মূলত সংখ্যা আরেকভাবে বিবেচনা করতে পারি, যদি রুটের মধ্যে এই এক্স থাকলো, যদি এক্স কোনো সংখ্যার বর্গ হয়, এক্স কোনো সংখ্যার বর্গ আকারে লিখতে পারি, তবে রুট এক্স সমান হয়ে যাবে আমার মূলত সংখ্যা। কীরকম? সেই ব্যাপারটা হচ্ছে রুটের মধ্যে যদি রুট এক্সের মধ্যে মানে এক্স যদি আমি 9 থাকে, তাহলে 9কে আমি কি লিখতে পারি? 3-এর বর্গ আকারে লেখা যেতে পারে। 3-এর বর্গ মানে কি হতে পারে? 3 × 3। তাহলে রুটের মধ্যে দুটো সংখ্যা থাকলে একটা সংখ্যা বেরিয়ে আসে, তাহলে
তিন হবে একটা মূলদ সংখ্যা। কীভাবে? কিছু নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, তাহলে সেই সংখ্যাটা হয়ে যাবে আমার মূলদ সংখ্যা। অন্য যে কোনো তুমি নিয়ে থাকো। 625, 625কে কত লেখা যায়? 25 × 25, তাহলে সেই সংখ্যাটা হয়ে যাবে দুটো 25কে 25 × 25 যদি থাকে, মানে অ্যাকচুয়ালি এটা লেখা যাবে 25-এর হোল স্কোয়ার, 625 মানে 25-এর হোল স্কোয়ার, মানে হয়ে যাবে 25 × 25, তাহলে কত লেখা যাবে? 25, আর 25 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই সংখ্যাটাও হয়ে যাবে আমার মূলত সংখ্যা। এবার ব্যাপার হচ্ছে রুট এক্স, এই রুট এক্স যদি এক্স কোনো সংখ্যার কোনো সংখ্যার বর্গ আকারে লেখা না যায়, তবে রুট এক্স হবে একটা রুট এক্স সমান অমূলদ সংখ্যা। বোঝা গেছে? যেরকম হচ্ছে রুটের মধ্যে যে কোনো নাম্বার নিয়ে থাকবো কেন, যেমন √3, √5, √5, √6, √7, √9 হবে না, কারণ 9কে 3-এর বর্গ আকারে লেখা যাবে, √11, √10, যা নাম্বার নিতে থাকি কেন, যেটা বর্গ আকারে লেখা যাবে না সেইগুলো হয়ে যাবে আমার অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা বোঝা গেল। তাহলে এখানে একটু লক্ষ্য করো, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। তাহলে ডেসিমেল নাম্বার সিস্টেমকে দুভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে রেশনাল, ইরেশনাল। দেখো রেশনালের মধ্যে যদি 3 থাকে, 3 যদি আমি বলি রেশনালের মধ্যে রয়েছে, তাহলে এই নাম্বারটা কি হয়ে যাবে? এই নাম্বারটা ভালো করে লক্ষ্য করো, একটা পূর্ণ সংখ্যা। বোঝা গেল? তাহলে পূর্ণ সংখ্যার থেকে আমি কি বলতে, পূর্ণ সংখ্যার মধ্যে 3 রয়েছে, আর কোনো দশমিকের সংখ্যা তো থাকবে না, কিন্তু রেশনাল নাম্বারের মধ্যে 2.56ও থাকবে। বোঝা গেল? তাহলে কি হলো দেখো, রেশনাল নাম্বারটা বড় হয়ে যাবে কার? পূর্ণ সংখ্যা, মানে ইন্টিজারের থেকে বড় হয়ে যাবে। আচ্ছা, না বোঝা গেলে ছেড়ে দাও, এই পর্যন্ত লেখো। এরপরে যেটা রয়েছে সেটা রয়েছে আমার প্রাইম নাম্বার। আচ্ছা, এটা মুছে দিই। প্রাইম নাম্বার কাকে বলবো? প্রাইম নাম্বার মানে হচ্ছে আমার মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার যদি ধারণাটা থাকে, মৌলিক সংখ্যা কাকে বলে? বলো, মৌলিক সংখ্যা তাদেরকে বলা হয় যেই সংখ্যা শুধুমাত্র সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। আচ্ছা, কোনো সংখ্যার উৎপাদক কিভাবে বের করে দেখো তো। মানে হচ্ছে ধরো এখানে যেরকম হচ্ছে 14, মানে 14 উৎপাদক কীভাবে, 28 দেখো, 28-এর উৎপাদক কীভাবে বের করব? মানে 28কে কত সংখ্যা দিয়ে আমি ভাগ করতে পারি। উৎপাদক মানে হচ্ছে ফ্যাক্টর, উৎপাদক বা ফ্যাক্টর কথাটা একই, উৎপাদক বা ফ্যাক্টর কথা দুটো এক। তাহলে উৎপাদক কী হতে পারে? 1 দ্বারা ভাগ করা যাবে, 2 দ্বারা ভাগ করা যাবে, 4 দ্বারা ভাগ করা যাবে, আর কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে, 7 দিয়ে গেল, আর কত দিয়ে যাবে? 14 দিয়ে যাবে, তাই না? আর কত কিছু দিয়ে যাবে না। তাহলে এই সংখ্যাগুলো হয়ে গেল আমার উৎপাদক। তাহলে 28-এর উৎপাদক হয়ে যাবে 1, 2, 4, 7, 14। বোঝা গেছে? এখানে মৌলিক সংখ্যা তাদেরকেই বলবো, যে সংখ্যা সেই সংখ্যা এবং প্রাইম নাম্বার, বা কি বলবো এটাকে, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। প্রাইম নাম্বার কাকে বলবো? যে সংখ্যা শুধুমাত্র সেই সংখ্যা ও 1 দ্বারা বিভাজ্য, যে সংখ্যা
শুধুমাত্র সেই সংখ্যা ও 1 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে দেখো আরেকভাবে বলতে পারি যে প্রাইম নাম্বার কাকে বলতে পারি, যে নম্বরের ফ্যাক্টর শুধুমাত্র 1 অ্যান্ড সেই নাম্বার আর 1 যদি শুধুমাত্র ফ্যাক্টর হয়ে থাকে তাহলে তাকে বলবো আমরা প্রাইম নাম্বার। মানে আমি বলতে পারি কোনো সংখ্যার উৎপাদক সেই সংখ্যা, কোনো সংখ্যার অথবা দিয়ে বলতে পারি যে কোনো সংখ্যার উৎপাদক, কোনো সংখ্যার উৎপাদক 1 ও সেই সংখ্যা হলে সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। বোঝা গেছে? তাহলে মৌলিক সংখ্যা কি কি হতে পারে দেখো। মৌলিক সংখ্যা, আচ্ছা 1কে তো 1 দিয়ে ভাগ করা যায়, আবার 1কে বলছি সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেই মানে হচ্ছে এই 1কে দিয়ে ভাগ করা যায়। তাহলে 1 কি মৌলিক সংখ্যা বলবো? ना ना बेटा ना, 1 को मौलिक संख्या नहीं बताएंगे। प्राइम नंबर भी वही बात है, मौलिक संख्या प्राइम नंबर एक ही बात है, तो प्राइम नंबर भी नहीं बोलेंगे। तो 2 को बता पाएंगे? हाँ 2 प्राइम नंबर है, क्योंकि 2 का फैक्टर जो है होगा, उत्पादक जो होगा 2 का उत्पादक कौन कौन होगा? 1 एंड 2 দুটো होगा। तो यहाँ पे 2 এর উৎপাদক ফ্যাক্টর কি হবে? 1 এবং 2 হবে। তার জন্য 2 আমার মৌলিক সংখ্যা হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, আর কি হবে? 7-এর পর 11 হবে, 13 হবে, 19 হবে, 23 হবে, 29 হবে, 31 হবে, 37 হবে, 41 হবে, 43 হবে, 47 হবে। তাহলে কতগুলো নাম্বার দেখতে পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আর একটা হতো যে মাঝে 17 বাদ চলে গেছে, 13 17 19 23, টোটাল এতগুলো নাম্বার হবে। তাহলে 1 থেকে 50 পর্যন্ত মোট 15টি মৌলিক সংখ্যা থাকে। আর এটা সঙ্গে সঙ্গে এটাও মনে রাখো, এই নাম্বারগুলো মনে রাখার দরকার নেই। 50 থেকে 100 পর্যন্ত মোট 10টি মৌলিক সংখ্যা আছে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মোট কতগুলো মৌলিক সংখ্যা হবে? মোট কতগুলো হবে বলো? 25টি মৌলিক সংখ্যা আছে। বোঝা গেছে? মৌলিক সংখ্যার ব্যাপারটা বোঝা গেল। তাহলে এখানে টোটাল আমার 25টি মৌলিক সংখ্যা হবে 1 থেকে 100-র মধ্যে। বোঝা গেছে? আচ্ছা ফার্স্ট দিন যে পর্যন্ত হয়েছে সেটা পর্যন্ত করে দিই। আচ্ছা আর মৌলিক সংখ্যা নিয়ে কিছু আলোচনা করব, সেগুলো আমি বলে দিই। মৌলিক সংখ্যা কী কী মৌলিক সংখ্যা হতে পারে না সেটা পরের দিন আলোচনা করব।
না আজকেই বলে দিই, দাও কী কী মৌলিক সংখ্যা হতে পারে, মৌলিক সংখ্যার গঠনটা কী কী হতে পারে দেখো, যেটা খুবই দরকার আমার। কী কী মৌলিক সংখ্যা হয় সাধারণত? আচ্ছা, একটা হচ্ছে কোপ্রাইম নাম্বার, এটা লেখো, সেট অফ টু নাম্বার কল্ড কোপ্রাইম নাম্বার, সেট অফ टू प्राइम नंबर, सेट ऑफ टू प्राइम नंबर, जैसे कि 2 नंबर ले लो, जैसे कि 2 और 3, ये हो जाएगा मेरा को प्राइम नंबर, नहीं तो 5, 13 को प्राइम नंबर, एक दूसरे के साथ को प्राइम होगा, ठीक है। नेक्स्ट मेरा है रिलेटिव प्राइम नंबर। रिलेटिव प्राइम नंबर किसको कहेंगे? सेट ऑफ टू नंबर having HCF कितना होगा? 1 होगा। HCF মানে হচ্ছে আমার গসাগু। তাহলে যে কোনো দুটো নাম্বার নিই না, দুটো নাম্বার হচ্ছে ধরো এই 5, 7, তাহলে গসাগু কেমনভাবে বের করতাম? 5কে 7 দিয়ে ভাগ করতাম, 5 1-কে 5, 2 ভাগ শেষ হলো, তারপর আবার 2কে 5 দিয়ে ভাগ করতাম, 2 2 4, আবার 1 আসলো, যতক্ষণ না ভাগ শেষ মিলতে থাকবে ততক্ষণ করতে থাকতে হবে। এক দেখো এখানে কি করো, 5কে একবারে 7 গেল, 5 গেল, 2 ভাগ শেষ হলো, এই 5কে আবার ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলাম, ভাগ শেষ 1 হলো, আবার এই 2কে আবার ভাগ করবো, তাহলে 2 ভাগ শেষ হয়ে গেল, তাহলে এখানে হলো 1-এর মানটা। যে কোনো দুটো নাম্বার নাও, যেই নাম্বারগুলোর আমার HCF 1 হবে, আর দুটো টু প্রাইম নাম্বার যদি হয়, তাহলে টু প্রাইম নাম্বার যদি বলি, তাহলে প্রাইম নাম্বারের মধ্যে তো হবেই, প্রাইম নাম্বার যদি বলে থাকি তাহলে প্রাইম নাম্বারের মধ্যে হবেই HCF 1, বোঝা গেছে। তাহলে प्राइम नंबर ना बोले तो 2 नंबर हैविंग HCF 1, देन हम क्या पाएंगे कि कोई भी 2 नंबर ले लो कि 13 और 19, यहाँ पे देखो 13 19, 13 1 जा 13, कितना होगा 6, 13 2 जा 12, 1 1 6 6 जा 6, यही होगा, বোঝা গেছে। আচ্ছা, তাহলে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কো প্রাইম, রিলেটিভ প্রাইম। আচ্ছা, টুইন প্রাইম নাম্বার কাকে বলবো? সেট অফ টু নাম্বার, সেট অফ টু প্রাইম নাম্বার। এখানে প্রাইমটা মাস্ট, এখানে প্রাইমটা না হলেও চলবে এখানে, বাট এখানে প্রাইমটা মাস্ট। प्राइम नंबर having डिफरेंस 2, देन उसको क्या पाएंगे कि उसको ट्विंस प्राइम क्या पाएंगे। अच्छा, नेक्स्ट है मेरा सेक्सी प्राइम नंबर। सेक्सी प्राइम नंबर किसको कहेंगे? सेट ऑफ टू प्राइम नंबर प्राइम नंबर हैविंग डिफरेंस 6। एक्चुअली ये जो है ये मेरा लैटिन लैंग्वेज है। लैटिन लैंग्वेज से एक्चुअली लैटिन लैंग्वेज में 6 को इस तरह लिखा जाता है, इसीलिए यहाँ से सेक्सी प्राइम नंबर यहाँ से आया हुआ है। ठीक है, देख लो, आज यहीं तक रहने देते हैं, नेक्स्ट क्लास में जानेंगे बाकी सब। ट्विंस प्राइम, अच्छा ट्विंस प्राइम और सेक्सी प्राइम का एक
हम एग्जांपल देते हैं, ट्विंस प्राइम डिफरेंस 2 यहाँ पे हो जाएगा 5 and 7, 5 and 7, नहीं तो 11 and 13। अच्छा, और मेरा सेक्सी प्राइम नंबर कौन कौन होगा? सेक्सी प्राइम नंबर होगा मेरा 13 and 19। ये मेरा देखो अंतर कितना है, 6 है, तो ये सेक्सी प्राइम नंबर हो जाएगा। ठीक स्टूडेंट्स, आज यहीं तक रहने देते हैं। नमस्ते, गुड बाय, टाटा। फिर मिलेंगे चलते चलते, मुलाकात तो होगा ही होगा। ठीक है।